স্বাগতম, নমস্কার। বহুদিন বাদে বন্ধু সন্দীপ শাস্ত্রী পাশে বসে রয়েছেন। সন্দীপকে ওয়েলকাম করি আজকের অনুষ্ঠানে এবং খুব ভালো লাগছে কারণ ওর সঙ্গে আমার সম্পর্কটা একেবারে মধুর এবং বন্ধুত্বপূর্ণ। সন্দীপ, ওয়েলকাম। একদম একদম, অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধার্থশ্রী গণেশকে প্রণাম। আজকে আমরা একটু এগিয়ে থাকা দিন ধরব। এগিয়ে থাকা দিন মানে হচ্ছে গিয়ে ধরুন, যদি আমরা সেপ্টেম্বরের 10 তারিখ ধরি, সেটা হচ্ছে তোমার অমাবস্যা এবং কৌশিকী অমাবস্যা। অনেকের মতে কৌশিকী অমাবস্যাটা হচ্ছে যতগুলো অমাবস্যা আছে তার মধ্যে সব থেকে পাওয়ারফুল ইন দ্য সেন্স, আমি বলছি না যে কালী পুজো যেটা হয় সেই কালী পুজোর অমাবস্যা তো ডেফিনেটলি পাড়ায় পাড়ায় পুজো হয়, সব জায়গাতেই পুজো হয়, সেটাকে খাটো করছি না, কিন্তু এই অমাবস্যাটা বৃহৎ আকারে হয়, মন্দিরে মন্দিরে হয় এবং এখানে আমাদের অনেক চাহিদা থাকে, সেটা ফুলফিলমেন্টের ব্যাপার। যেমন শিক্ষার দিকটা দেখতে পারো, যে হায়ার এডুকেশনের জন্য অনেকে বিশেষ করে জ্যোতিষীদের কাছে তো যায়, এবং তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক একটা পরিস্থিতি। দেখো, একটা যুদ্ধ চলছে আজকেও, স্টিল আমেরিকা ইরানের যুদ্ধ চলছে, ফলে ফিনান্সিয়ালি আমাদের তো একটা মার খেতেই হচ্ছে। তো সেটা অর্থনীতির উপরে সে অটোমেটিক্যালি পড়বে, যেহেতু পেট্রোলিয়াম সামগ্রীর ব্যাপার। আজকেও দেখছিলাম খবরের কাগজে। কি মনে হয় তোমার যে এই সমস্তটা কতটা রিকভার করবার জন্য আমরা কৌশিকী অমাবস্যাটা পালন করব? জেনারেলি কৌশিক অমাবস্যাটা আমরা পাই হচ্ছে প্রতি বছর অগস্ট অথবা সেপ্টেম্বরে। তো অগস্টের লাস্ট উইকে অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে। এবারে যেমন 10 তারিখে আমরা পেয়েছি, সেপ্টেম্বরের 10 তারিখ। দুর্গাপুজো পিছিয়ে গেছে অটোমেটিক। একদম একদম, যেহেতু মল মাস ছিল। তো ঘটনাটা হচ্ছে কি, এই সময়টাতে একটা আমরা একদম মানে যেমন অনেকে চাইছে যে পুজোর সময় ব্যবসার জায়গাটা যেন বাড়ে, আমি যেন হিউজ পরিমাণে একটা ট্রানজ্যাকশন করতে পারি। অনেকে এই সময় যারা প্রাইভেট ফার্মে রয়েছে, এই মে মাস থেকে নিয়ে একদম নভেম্বর অবধি কোম্পানি সুইচ করবার জন্য চেষ্টা করে। বিভিন্ন জায়গায় কোম্পানি চেঞ্জ করছে অথবা দেশের বাইরে বা রাজ্যের বাইরে যাওয়ার চেষ্টা করছে। যারা গভর্নমেন্টের কিন্তু ভ্যাকেন্সিসগুলো, বিশেষ করে ব্যাংকিং সেক্টর, রেলওয়ে, এগুলো কিন্তু জাস্ট মে থেকে নিয়ে নভেম্বরের মধ্যেই ম্যাক্স টু ম্যাক্স ভ্যাকেন্সিগুলো বেরোয়। আর স্টুডেন্টদের ক্ষেত্রে মানে যারা 2027-এর জন্য প্রিপারেশন করছো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, যে কোনো রেমেডি দেওয়ার পর তাকে তো সময় দিতে হয়, রেমেডিটা ধারণ করার পর সেই মানুষটাকেও সময় দিতে হয়, রেমেডিকেও সময় দিতে হয়। এটা হচ্ছে মোক্ষম টাইম। কারণ এই সময়টাতে স্টুডেন্ট, এই সময়টাতে যারা চাকরির জন্য চেষ্টা করছে, এই সময়টাতে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করছো, যারা নতুনভাবে ব্যবসা শুরু করতে চাইছেন বা ব্যবসার উন্নতি চাইছেন, সেই সময়ের প্রতিকারগুলো করা যেতে পারে। পাশাপাশি আগস্ট মাস মানে ভাদ্র মাসে আমরা জানি বিয়ের কোনো যোগাযোগ হয় না, আশ্বিন মাসও হয় না, কার্তিক মাসও হয় না, আবার সেই অঘ্রাণ মাস। সুতরাং এই যে ফেজটা রয়েছে, যাদের বিবাহিত লাইফ রিলেটেড সমস্যা রয়েছে, ম্যারেজ লাইফ, যাদের বিয়ে হচ্ছে না, কোনো কারণে বাধা আসছে, মাঙ্গলিক দোষ রয়েছে বা মাঙ্গলিক নেই, গ্রহগত কোনো সমস্যা রয়েছে যে কারণে বাধা আসছে, তারা এই সময় প্রতিবিধান করিয়ে নিন। কারণ এটা তো আপনি সময় পেয়ে যাবেন অঘ্রাণ থেকে। হয় আপনার বিয়ে যদি অঘ্রাণের ডেট ফিক্সড থাকে, আফটার ম্যারেজ আপনি খুব ভালো বিবাহিত লাইফ লিড করবেন। আর যদি বিয়ে ঠিক না হয়ে গিয়ে থাকে, তাহলে এই সময় প্রতিকারটা করলে, অঘ্রাণ থেকে প্রসেস চালু করলে, আপনার আশা করছি আগামী 6 মাস, 4 মাস, 3 মাস বা 1 মাসের মধ্যে বিয়ে লেগে যেতে পারে। মানে তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি যে এই যে গ্যাপটা রয়েছে, মানে 10 তারিখের পরের থেকে, 10 তারিখের পরের থেকে যে সময়টা রয়েছে, যারা বিয়ের জন্য চেষ্টা চরিত্র করছেন বা করা শুরু করেছেন আগে থেকেই শুরু করেছেন যারা, তারা এই সময়টাকে কাজে লাগান। একদম। আচ্ছা, যারা নতুনভাবে বিয়ে দেওয়ার প্ল্যানিং করছেন, আজকালকার দিনে তো বেশিরভাগই প্রেম করে বিয়ে করে, যাই করুক, প্রেম করে বিয়ে করলেও তারা একটা নেগোশিয়েট হচ্ছে যে আমাদের এই ব্যাপার, আমাদের ওই ব্যাপার না, এখানে সমস্যা রয়েছে, ওখানে আচ্ছা তাহলে একটা প্রতিকার নিয়ে নি। হয় না যে একটা প্রেম করে বিয়ে করার মধ্যে জ্যোতিষ অনুযায়ী রিস্ক ফ্যাক্টরটা থাকে, একদম, যেটা আমি আরেকটা সম্বন্ধ করে বিয়ে যখন করলাম তখন তার কুষ্টিটা দেখি, আচ্ছা এটা আমার ছেলের সঙ্গে মিশছে কিনা, তখন জ্যোতিষের কাছে ফেলে দেবো। আগেকার দিনে যেটা না, ঠিক আছে চলো বিয়ে, হ্যাঁ তো হ্যাঁ, না তো না, হ্যাঁ তো হ্যাঁ, না তো না, যদি না হতে না হয়, কারোরই কোন মন খারাপ করার ব্যাপার নেই, কেউ কাউকে চেনে না। কিন্তু প্রেম করার ক্ষেত্রে তো আর হরস্কোপ নিয়ে ঘুরছে না কেউ, না। আর কেউ তো ডেট অফ বার্থ জিজ্ঞেস করে তো কেউ প্রেম করবে না, কেউ নিশ্চয়ই করছে যে আমি রাক্ষসগণ তুমি নরগণ নও, তো এটা জিজ্ঞেস করবে। তো সুতরাং সেই ক্ষেত্র থেকে যেটা হয়, সেটা হয়তো বাবা মারা বললো যে ঠিক আছে, তোরা যখন ঠিকই করেছিস বিয়ে হবে,
কিন্তু তার আগে একটু হরস্কোপ বিচার করে একদম। দেখা গেল মারাত্মক রকম অ্যান্টি হরস্কোপ হয়ে গেছে। একদম, একদম। কিন্তু এটা বিয়ে হয়। তাদের করতেই হবে একদম। সেখানে তাহলে এবং বাঁচাবে সেইটার প্রতিকার প্রতিবিধান, কারণ আমি তো- সবসময় পজিটিভ ওয়েতে হ্যাঁ হাঁটি। তো সেটা তাহলে একটা বাবা কিছু করে না একটা সম্পর্ক দেখো দাদা, একটা প্রেমজ সম্পর্ক হয়তো 10 বছর 12 বছর 15 বছরের সম্পর্ক, তারা হয়তো স্কুল লাইফ থেকে প্রেম করছে এবং তারা বিয়ে করতে চাইছে। দেখা গেল বিয়ের পর তারা হয়তো কোনো জ্যোতিষ বন্ধুকে দেখাননি, তারা বিয়ে করেছেন, বিয়ে করার পর 3 থেকে 4 মাসের মধ্যে অশান্তি চালু হলো একদম। এবং একটা সময়ের পর আফটার 1 ইয়ার তাদের মধ্যে ডিভোর্স বা সেপারেশন হয়। ম্যাক্সিমাম ডিভোর্সটাই হয় কিন্তু হচ্ছে হচ্ছে মানে গত আমি মনে করি 25 বছরে যত ডিভোর্স হয়েছে তার বেশিরভাগটাই কিন্তু প্রেম করে বিয়ে করার ক্ষেত্রে একদমই তাই, divorce হয়েছে। একদমই তাই, একদমই তাই। বরং তার থেকে অনেক কম পরিমাণে অ্যান্টিকাস্টে বেঁচে যাচ্ছে। হ্যাঁ 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 আমি দেখলাম যেটা, আমি চেম্বার করে দেখতে পাচ্ছি। তো আমি কথাটা কেন বললাম, যে এই যে জায়গাটা আমি আপনাদেরকে বোঝালাম যে প্রেমটা আমার 15 বছর টিকে গেল, আমি সংসারটা কেন 1 বছর টিকাতে পারলাম না, এটা হচ্ছে গ্রহগত সমস্যা। একটা যখন বিয়ে হয় একটা জাতক এবং জাতিকার, একটা ছেলে এবং মেয়ের, সেই বিয়েটা কিন্তু শুধুমাত্র ছেলে মেয়ের না, পরিবারের সাথে পরিবারের সম্পর্ক হচ্ছে এবং দুজনের ব্যক্তিগতভাবে গ্রহ একজনের গ্রহের সাথে আরেকজনের গ্রহের সম্পর্ক হচ্ছে। সেই গ্রহগুলো মানে আপনার রাশিকারক গ্রহ আর তার রাশিকারক গ্রহ অ্যান্টি কিনা জানতে হবে, মঙ্গল এবং শনি কিনা। মঙ্গল হলে আগুন, শনি হলো জল, তাহলে কি হচ্ছে, আগুন জল একে অপরের শত্রু, কি করে মনের মিলটা হবে? দেখা গেল সন্তানাদির জায়গায় সমস্যা আসছে, দেখা গেল বিয়ের পর ছেলেরা যেটা চায় বউ আসার পর অর্থনৈতিক একটা হিউজ পরিমাণের ডেভেলপমেন্ট হবে। আজকাল মেয়েরাও কিন্তু চাকরি করছে, মেয়েরাও চাইছে বিয়ের পর আমি একটা হিউজ পরিমাণে ডেভেলপমেন্ট করব, সেই ডেভেলপমেন্টে বাধা চলে আসছে। বিয়ের পর দেখা গেল যে কেরিয়ারটা একদম ফিউজড হয়ে যাচ্ছে। পাশাপাশি আপনারা চাইছেন যে পারিবারিক সম্পর্ক, একদম আমরা একদম ছোট্ট পরিবারের মধ্যে থাকি, বাবা মা ছেলে বা বাবা মা মেয়ে, একমাত্র ছেলে একমাত্র মেয়ে, তারা বিয়ে করলো, সেই একমাত্র বাবা মা ওই ছোট্ট সংসারটাকে ওরা টেকাতে পারছে না, ঝামেলা হচ্ছে। 1 মাস 2 মাস 3 মাসের বাদে হাজব্যান্ড ওয়াইফ আলাদা হয়ে যাচ্ছে, বাবা মা আলাদা থাকছেন। এই যে জিনিসগুলো, এটা মানসিক যন্ত্রণা বাবা মার ক্ষেত্রে, এটাও কিন্তু হরস্কোপে শো হয় এবং জানতে পারা যায় যে আপনার সন্তান বিয়ের পর আপনাকে দেখবে কিনা। আমি যেটা বারবার বলি যে আফটার রিটায়ারমেন্ট প্রত্যেকটা মানুষকে দেখানো দরকার। কেন দেখানো দরকার? 60 বছরের পর কেন প্রতিকার দরকার? কারণ 60 বছর যে ধরনের পরিশ্রমটা আমি করলাম, যে পুঁজিটা আমার হাতে রয়েছে, সেইটাকে আমি ঠিকঠাক ইউটিলাইজ করতে পারবো কিনা, 1 নম্বর। 2 নম্বর, 60 বছর বয়সের পর আমার কোনো রং ট্রিটমেন্ট আছে কিনা, 2 নম্বর। আর 3 নম্বর, আফটার রিটায়ারমেন্ট প্রত্যেকটা মানুষ নিজের আত্মীয়কে আঁকড়ে ধরে রাখতে চায়। সেই আঁকড়ে ধরে রাখা যে সম্পর্কগুলো রয়েছে, সেটা সন্তান হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, আত্মীয় হতে পারে, তাদের কাছ থেকে কোনো মানসিক কষ্ট আসবে কিনা, এগুলো আপনার চার্টে আছে কিনা। যদি থাকে তার রেমেডি করান, না হলে মানসিক কষ্ট আপনিই পাবেন। এবং আফটার রিটায়ারমেন্ট যখন কোনো কাজ থাকবে না, আপনি যখন এমটি মাইন্ডে বসে আছেন, তখন আপনার মাথার মধ্যে সমস্ত রকম রিপারকেশন, পুরনো কথাগুলো আসবে। আস্তে আস্তে আপনি ডিপ্রেশনে চলে যাবেন, আস্তে আস্তে আপনি মানসিক রোগী হয়ে যাবেন। এই জায়গাগুলো কিন্তু বাঁচানো যায়। যে কোনো গ্রহের প্রতিকার, গ্রহের সমস্যাটা আসার আগে প্রতিকার করুন। 100% চ্যালেঞ্জ করছি, তার প্রতিকার প্রতিবিধান করা থাকলে আপনার সমস্যাটা আসতে পারে না। যদি আসে খুব লাইটলি যেটা বেরিয়ে যেতে পারবেন, আপনি ওভারকাম করতে পারবেন। কিন্তু যদি সমস্যার গুরুতর সময় আপনি এখন রয়েছেন, আপনার যেমন 40 বছর হয়ে গেল আপনার ছেলের বিয়েটা হচ্ছে না, তার বিয়ের যোগ ছিল 26 থেকে 32-এর মধ্যে, কিন্তু 40 হয়ে গেছে, তাহলে যোগটাকে কিন্তু ক্রিয়েট করতে হয় রেমেডির দ্বারা। সেইটার সময়টা আপনাকে জানতে হবে, সেভাবে আগাতে হবে। কেউ আছেন? একটা ফোন দেখে নিচ্ছি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার। হ্যালো। সন্দীপ বাবুর সঙ্গে একটু কথা বলবো স্যার। হ্যাঁ কথা বলছেন, বলুন। আমি আমার স্ত্রীর ব্যাপারে একটু জানতে চাইছি স্যার, কেরিয়ার নিয়ে। স্ত্রী? হ্যাঁ। আচ্ছা ডেট অফ বার্থ বলুন। 13/9/1992। আরেকবার বলুন। 13/9/1992। 92, 92। আচ্ছা, আপনার স্ত্রীর নামটা শুনবো। মাধবী সর্দার। মাধবী, কোন জায়গা থেকে বলছেন আপনি এখন? ও দক্ষিণ 24 পরগনা, বিষ্ণুপুর। আচ্ছা ঠিক আছে, এবারে বলুন। ডেট অফ বার্থটা বললেন, সময়টা বলুন। 4:23 বিকাল। বিকেল 4:23। জন্মস্থান? জন্মস্থান দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ, সুন্দরবন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটা তো অনেক বড়। সুন্দরবন। সুন্দরবন, আচ্ছা। রবিবার ছিল জন্মবার? রবিবার ছিল। আপনার সাথে আপনার স্ত্রীর বয়সের ডিফারেন্স রয়েছে? হ্যাঁ, আমার সঙ্গে আমার স্ত্রী বয়স 10 বছর ডিফারেন্স। হ্যাঁ। ওরে বাবা, এটা তুমি বললে কি করে?
প্রথম হচ্ছে ভয়েস শুনে মীন রাশি কুম্ভ লগ্ন, না না সে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ আপনার স্ত্রীর জানা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শনি বক্রী অবস্থায় রয়েছে। একটা কথা, একটা প্রশ্ন। শনি বক্রী অবস্থায় রয়েছে সেটা জানা ছিল? না একদম মুশকিল কি হয় জানো তো, আমি তোমাকে ফ্র্যাঙ্কলি বলি, এই যে কিছু জেনে লোক ফোন করেন আমার ভীষণ বলুন বিরক্ত স্যার, ভালো লাগে। আছেন স্যার? হ্যাঁ আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। এই জায়গাটা হয়টা কি মানুষ মিসগাইড হয়। একদম এই যে এই ভদ্রলোক ফোন করেছেন, জেনুইন ভদ্রলোক, তাকে হয়তো কেউ বুঝিয়ে বলেছে কিন্তু টোটালটা বলেনি। টোলটা বলেনি, এবং ঠিক আছে। ওটা না জানলে তো মুশকিল। সে মুশকিল, আমার খুব বিরক্ত লাগে তখন, এদের জন্য খারাপ লাগে যারা ফোন কলার, তাদের জন্য খারাপ লাগে একদমই। যে বেচারা একটা অর্ধেক জেনে সন্দীপ শাস্ত্রী কখন আসবে তা ঠিক করেছেন, সন্দীপ বাবুকে ফোন করে আপনি কারেক্ট করেছেন, ভালো করেছেন। হ্যাঁ বলো। 7.5 চলছে আপনার স্ত্রীর, বর্তমান শনির 7.5 মধ্য সময় চলছে। আর আমি একটা প্রশ্ন ফার্স্ট করলাম যে আপনার স্ত্রীর সাথে আপনার বয়সের ডিফারেন্স আছে কিনা, কারণ আপনার স্ত্রীর লগ্নপতি শনি সপ্তমে রবি বসে রয়েছে। এই জায়গাটাতে দুটো সমস্যা দেয়। একটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ এজ ডিফারেন্স থাকে 7 থেকে নিয়ে 11-র মধ্যে, আপনি 10 বছর বললেন। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে প্রথম বিয়ের পর কয়েক বছর, 1-2 বছর বা 3 বছর একটু বিবাহিত জীবনের সমস্যা আসে, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হয়। হ্যাঁ, 2 নম্বর যেটা, যে আপনার স্ত্রী কিন্তু উচ্চ শিক্ষিতা। হ্যাঁ, উচ্চ শিক্ষার একটা জায়গা পাচ্ছি, বিশেষ করে লিটারেচার বা আর্টস রিলেটেড কোনো সাবজেক্ট যদি হয় সেটা নিয়ে পড়াশোনা করবে, জেনারেল লাইনে পড়াশোনা করবে। কিন্তু আপনার স্ত্রীর চাকরির জায়গাটা ভীষণ সমস্যা, কারণ ও দ্বিতীয়পতি, একাদশপতি, বৃহস্পতি অষ্টমে ঘাতক স্থানে। ফলে এই যে অর্থনৈতিক রোজগার করা, প্রাপ্তির জায়গা, চাকরির জায়গা পাওয়াটা খুব মুশকিল। আমি জানি না আপনার স্ত্রী এখনো পর্যন্ত বসে আছেন কি না সরকারি চাকরির জন্য, কিন্তু সেই জায়গাটাও ভীষণ উইক চার্টের মধ্যে। শুনবো এবারে আমি। বলুন ভাই বলুন। আমার স্ত্রী ওই বাংলাতে এমএ করেছে। হ্যাঁ উনি তো বললেন লিটারেচারে হায়ার কোর্স। হ্যাঁ, হুম, হুম। তো এবারে এই কি মুহূর্তে করছে এখন? এখন কিছুই করে না, ওই বিভিন্ন রকমের চাকরির পরীক্ষা দিচ্ছে। তো এই সময় কি চাকরি হওয়ার চান্স আছে স্যার? কি ধরনের চাকরির পরীক্ষা দিচ্ছে? ও নার্সিং দিয়েছে, নার্সিং এ পাস করেছে দুটোতেই, জিএনএম দুটোই পাস করেছে। আর রেলে দিচ্ছে, রেলে আর নার্সিং এ দিচ্ছে। যেহেতু ওর ইয়ে করা নেই, জিএনএম এ পাস করেছে মানে জিএনএম কোর্সটা ওকে করতে হবে। হ্যাঁ কোর্স ভর্তি হবে। এবার মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা একটা মেয়ে জিএনএম করবে কেন? তো ও তো এসএসসি বসতে পারবে না, ওর তো ইয়ে করা নেই, ওই বিএড করা নেই। বিএড করা নেই। এবার আপনার পুরো নামটা কি বললেন? আপনার স্ত্রীর? মাধবী সর্দার। সর্দার, মানে আপনারা জেনারেল কাস্টে আছেন নাকি কোটা আছে? হ্যাঁ, এবারে আপনার সিভিল কাস্টের জন্য একটা ছাড় পাওয়া যাবে। আমি কিন্তু কিছু মনে করবেন না, আমি অন ক্যামেরা এটা জিজ্ঞেস করলাম। কেন জিজ্ঞেস করলাম? কারণ হচ্ছে বর্তমান সময় 92 যদি হয়, 34 বছর বয়স, এখনও পর্যন্ত আপনার স্ত্রী খুঁজছে সরকারি চাকরি। এবারে কি হলো দেখুন, সিদ্ধান্তটা ভুল হয়ে গেল। কোন দিক থেকে ভুল হয়ে গেল? একটা মাস্টার্স কমপ্লিট করা মেয়ে, যদিও বাংলা লিটারেচার সাবজেক্ট নিয়ে প্রাইভেট ফার্মে কিছু হবে না, কিছুই করতে পারবে না। ওর প্রফেশনাল কোর্সটা দরকার ছিল। এই যে জেএনএমটাও যে করলো বা এএনএম করবে, মানে ও পাশ করেছে, এখন ও কোর্সটাতে ঢুকবে। এই কোর্সগুলোর আগে করা উচিত ছিল, আফটার 12 করা উচিত ছিল। কারণ জেএনএমের জন্য আমি জানি না এখন কম্পালসারি করেছে কিনা, ব্যাকগ্রাউন্ড যেটাই হোক না কেন জেএনএমে ঢোকা যায়। আগে যেমন বিএসসি নার্সিংয়ে যেমন বায়োলজি থাকতেই হবে, সায়েন্স থাকতেই হবে, জেএনএমের ক্ষেত্রে কোনো স্ট্রিম ছিল না। এখন করেছে কিনা আমি জানা নেই, কিন্তু আমি কিন্তু আপনাকে বললাম। এবার মনে হয় করেনি, তাই জন্য আপনার স্ত্রী আর্টসের স্টুডেন্ট হয়ে জেএনএমের জন্য পেয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, এখন যে সময়টা চলছে, আচ্ছা আপনাদের সন্তান আছে? একটা মেয়ের বয়স কত? মেয়ের বয়স 8 বছর। 8 বছর? হ্যাঁ। আচ্ছা, আর আপনার এই সন্তানটি হওয়ার আগে কোনো সন্তান নষ্ট হয়েছিল, মিসক্যারেজ হয়েছিল? আমার ছেলের বয়স 14। আমার প্রথম সন্তান মিসক্যারেজ হয়েছিল, একদম ছেলের আগে প্রথম সন্তান। আমি তো ওটাই জিজ্ঞেস করছি। সেটাই তো জিজ্ঞেস করছে যে আগের তো একজন সন্তান, ওনার ক্যালকুলেশনে ওই আপনার 8 বছরের মেয়ের আগে কোনো সন্তান দেখা যাচ্ছে হরোস্কোপে। তো আপনি বললেন না বলে এই প্রশ্নটা করলেন, কিন্তু সেটা প্রথমেই বলা উচিত ছিল 14 বছরের সন্তান ছেলে। একদম, কারণ হচ্ছে যে আপনার চার্টের মধ্যে রয়েছে আপনার স্ত্রীর যে প্রথম সন্তান মঙ্গল কেতু থাকবে না, এই জন্য আমি প্রশ্নটা করলাম। 2 নম্বর যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে যে এখন চাকরির জন্য চেষ্টা করতে বলুন। এখনও পর্যন্ত 2030 সালের মার্চ মাস পর্যন্ত ওর যোগ রয়েছে চাকরির জন্য। সেই জন্য কোনো প্রফেশনাল কোর্স করতে হবে, কারণ ওর বাংলা লিটারেচার নিয়ে পড়ে টিচিং লাইনেও যেতে পারবে না, ওর বিএড নেই বলে। এখন বর্তমান আর বিএড করেও কোনো লাভ হবে না।
আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওর শনির 7.5, মঙ্গল কেতু এক জায়গায় রয়েছে অঙ্গারক দোষ, এই দুটো জায়গার প্রতিকার করান। আর দ্বিতীয় পতি অষ্টমপতি বৃহস্পতি ঘাতক স্থানে রয়েছে, এই জায়গার প্রতিকার করান। আপনার কোনো ভালো বিশ্বস্ত, যাকে মন থেকে বিশ্বাস করবে এরকম কোনো মানুষের কাছে, ব্যক্তির কাছে আপনি একটু আপনার স্ত্রীকে দীক্ষা দিয়ে দেবেন, গুরু দীক্ষাটা ভীষণ দরকার ওর। আমি জানি না ওর হয়েছে কিনা, ঠিক আছে? গুরু দীক্ষা হয়েছে? গুরু দীক্ষা নিয়েছে? হ্যাঁ। বাহ, তাহলে খুব ভালো। গুরু মন্ত্রটা জপ করতে বলুন, আর এই প্রতিকারগুলো করুন, আপনার স্ত্রী এগোতে পারবে। ধন্যবাদ, সঙ্গে থাকুন। আচ্ছা, ধন্যবাদ। আমি একটু জানিয়ে দিই যে অগাস্ট মাস তো শুরু হয়ে গেছে। অগাস্ট মাসে 3 তারিখে অন্ডাল, 4 তারিখে বাঁকুড়া, 5 তারিখে দুর্গাপুর, 6 তারিখ হচ্ছে গিয়ে ব্যারাকপুর, 8 তারিখ হচ্ছে হাজরা, 9 তারিখ হচ্ছে রামপুরহাট, 10 তারিখ হচ্ছে বালুরঘাট, 12 তারিখ আসানসোল, 13 তারিখ সিউড়ি, 15 তারিখ হাওড়া, 16 তারিখ বর্ধমান। এগুলো কিন্তু সব অগাস্টের কথা বলছি। 17 তারিখ বোলপুর, এবারে নর্থ বেঙ্গল 22 তারিখ আলিপুরদুয়ার, 23 তারিখ কোচবিহার, 24 তারিখ গৌহাটি, 27 তারিখ শিলিগুড়ি। টোটাল ব্যাপারটাই কিন্তু কৌশিকী অমাবস্যার আগে, কারণ যেহেতু সেটা 10 তারিখে পড়ছে, 10ই সেপ্টেম্বর। 10ই সেপ্টেম্বর পড়ছে। আচ্ছা, এবার সেকেন্ড পার্ট যেটা, একটা তো গেল, এডুকেশনেও খানিকটা বললে, বিয়ের জায়গাটাও বললে, এবং তুমি দুর্দান্ত আজকের প্রোগ্রামটা পারফর্ম করলে, যেটা পরপর তুমি ক্যালকুলেট করছো। এটা দর্শকদেরকে বোঝা উচিত। উনি একটা প্রশ্ন করেছেন, কিছু মনে করবেন না, এই প্রশ্নটা করেছেন এইভাবে, কিছু মনে করবেন না, আপনাদের কি কোনো মিসক্যারেজ হয়েছিল? কেন এই প্রশ্নটা করলেন? কারণ ওনার ক্যালকুলেশনে দেখা যাচ্ছে যে উনি বললেন, ভদ্রলোক বললেন আমার একটা মেয়ে আছে 8 বছর বয়স, কিন্তু উনি ক্যালকুলেশন করে দেখছেন যে এর আগে তো একটা বাচ্চা হওয়ার কথা, তাহলে কি সেটা মিসক্যারেজ হয়ে গেছে? বিউটিফুল কোয়েশ্চেন। তখন উনি বললেন যে না, আমার 14 বছরের ছেলে। ভাই, প্রথমেই 14 বছরের ছেলের কথাটা বললেন না কেন? তাহলে তার মিসক্যারেজের কথাটা আমাদের বলতে। বাট দ্য ক্যালকুলেশন ইজ এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণ। দুজনের বয়সের ডিফারেন্সটা তুমি প্রথমেই ধরলে, যে একটা বড় ডিফারেন্স উনি স্বীকার করলেন 10 বছর। তুমি বললে যে আমার হিসেবে আসছে একটা বাচ্চা আগে হওয়া উচিত, উনি কেন বললেন না আমি জানি না, বাট এক্সেলেন্ট। তো যাই হোক, তো এবারে একটু এডুকেশনটা ধরো। একদম। দেখুন, এখন বর্তমান যে সময়, আমরা জানি যে গোটা দেশ জুড়ে আমরা কিছুদিন আগে একটা আন্দোলন ছিল, নিট নিয়ে একটা আন্দোলন ছিল। এখন আমি যখন আমাদের সাথে বসছি চেম্বারে, আলোচনা করছি, আমি লাস্ট শিলিগুড়ি চেম্বারে একটি মেয়ে এলো আমার কাছে। সেই মেয়েটি এসে স্ট্রিক্টলি আমাকে বলল, মানে তার মধ্যে কিন্তু কোয়ালিটি রয়েছে, মেয়েটি কিন্তু ভীষণ ভালো, এবং 97 পয়েন্ট সামথিং পেয়েছে ও মাধ্যমিকে, মানে ক্লাস 10-এ ওর ICSE বোর্ড ছিল, এবং ISC এখন দিচ্ছে। মেয়েটির মধ্যে কোয়ালিটি আছে, মেয়েটি চাইলেই কিন্তু নিট ক্র্যাক করতে পারে। কিন্তু আমাকে স্ট্রিক্টলি বললো না স্যার, আমি নিটে বসবো না। কেন? নিট নিয়ে ভীষণ ডিস্টার্ব চলছে, আমি ওই দিকটা যেতেই চাইছি না, আমি বায়োলজির কোনো একটা সাবজেক্টের উপরে রিসার্চ করতে চাই এবং দেশের বাইরে যেতে চাই। আমি প্রসঙ্গটা এই কারণে তুললাম যে জাস্ট যারা নেক্সট ইয়ার ক্লাস 12 দেবে, এবং যারা সায়েন্স নিয়ে পড়ছো, বায়োসায়েন্স নিয়ে বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছো, যারা কমার্স নিয়ে পড়ছো, যারা আর্টস নিয়ে পড়ছো, প্রত্যেকে একটা সাবজেক্ট, একটা স্ট্রিম নিয়ে পড়ছো, এবং প্রত্যেকের একটা ক্যালকুলেশন হয়ে গেছে আফটার 12 আমি এই সাবজেক্টটার দিকে যাব। কিন্তু তোমরা এখন কনফিউজড অ্যাকচুয়াল প্রফেশনাল কোর্স কি করব। এই প্রফেশনাল কোর্সটা করবার আগে তোমার চার্টে তুমি যে সাবজেক্ট নিয়ে রিসার্চ করতে চাইছো, আদৌ তুমি একজন সায়েন্টিস্ট হিসেবে সমাজে প্রসিদ্ধ লাভ করবে কি না, অথবা তোমাকে পরবর্তীকালে একজন টিচার বা প্রফেসর হতে হবে, এটাও জানতে হবে। পাশাপাশি কমার্স নিয়ে পড়ে তোমার কোনো উন্নতি আছে কি না, ম্যানেজমেন্ট কোর্স বা অন্যরকম কোনো কোর্সে যাওয়া যায় কি না, আর্টস নিয়ে তোমার কি উন্নতি আছে, এই জায়গাটা, এই পরের ফিউচারটা খুব ইমিডিয়েট জানো। যদি প্রয়োজন হয় কৌশিকের আগে রেমেডি করো। কৌশিকী অমাবস্যার আগে যে চেম্বারের কথা দাদা বললেন, প্রত্যেকটা চেম্বার আমার 2 বার করে রিপিট হবে, নর্থ বেঙ্গল, নর্থ ইস্ট ছাড়া। নর্থ বেঙ্গল 22 তারিখ থেকে যেটা শুরু হচ্ছে, আলিপুরদুয়ার, কুচবিহার, শিলিগুড়ি, এটা কৌশিকী অমাবস্যার আগে লাস্ট একটাই। হ্যাঁ, আর গুয়াহাটিটা যেটা হচ্ছে সেটাও কিন্তু কৌশিকীর আগে লাস্ট চেম্বার। এই জায়গাগুলোর জন্য একটু সতর্ক হতে বলবো। কেউ আছেন না? হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যালো,
আপনি আছেন, লাইনে আছেন? হ্যালো, না ঠিক আছে, তুমি বলো। তো এই ব্যাপারগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট জায়গা, এবং পড়াশোনার দিক থেকে স্ট্রিম চুজের দিক থেকে যেহেতু মাধ্যমিকটাও রয়েছে, মাধ্যমিক জীবনের একটা বড় স্তরের এক্সাম আমরা বলি, অনেকে কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে, এই যে যেমন এই মেয়েটি বিভিন্ন ধরনের সরকারি চাকরির জন্য চেষ্টা করছে। এবার বিভিন্ন ধরনের সরকারি চাকরির মধ্যে কিন্তু ব্যাংক যেমন পড়ে তেমন রেল পড়ে, পিএসসি পড়ে, মিসলেনিয়াস পড়ে, এমটিএস পড়ে, অনেক রকম রয়েছে। এবার তার মধ্যে অনেকে কনফিউজড হয়ে যায়, আমাকে এসে জিজ্ঞেস করে, স্যার ব্যাংক করব, রেলও করব? ব্যাংকের যে ধরনের কোচিংটা করানো হচ্ছে, যে যে সাবজেক্ট, যে ধরনের পড়াশোনা করানো হচ্ছে, তার থেকে অনেকটাই ডিফারেন্স হচ্ছে রেলটা। অনেকে যারা সিভিল সার্ভিস ট্রাই করছো তারা কনফিউজড হয়ে যাচ্ছে, আমি ডাব্লিউবিসিএসে বসবো নাকি আমি ইউপিএসসিতে বসবো, এখান থেকে একটা কনফিউশন আসছে। আবার যারা দেখা যাচ্ছে সব রকম মানে কম্বাইন্ড কোর্স করছে, তারা কি করছে, তারা ব্যাংকও ট্রাই করছে, তারা এসএসসি ট্রাই করছে মানে স্টাফ সিলেকশন, তারা পিএসসি ট্রাই করছে। না, এটা করে কিন্তু সময় নষ্ট। কারণ ব্যাংক প্রত্যেক বছর 5 থেকে 6বার ফর্ম বেরোয় সব রকম মিলিয়ে। এবার তোমার যদি স্পেসিফিক টার্গেট থাকে ব্যাংক, তাহলে ব্যাংক কী করো, কিন্তু সেটা দেখতে হবে তোমার হরোস্কোপ চার্ট শো করছে কিনা। হরোস্কোপ চার্ট দেখাচ্ছে তোমার ব্যাংক হবে না বা কোনো টেকনিক্যাল জায়গাতেই হবে না, তোমার হয়তো ন্যাচারাল কোনো জায়গাতে বা নন টেকনিক্যাল কোনো কোর্সে তোমার চাকরি হবে। তাহলে নন টেকনিক্যাল যদি হয়, যেমন রেলওয়ে, টেকনিক্যাল কোর্স করেনি কিন্তু নন টেকনিক্যাল রেল কিন্তু অনেক সময় বেরোচ্ছে, সেই নন টেকনিক্যাল রেলের জন্য তুমি ক্লারিক্যাল জব যেগুলো, একদমই তাই। স্কুলের চাকরির মধ্যে যারা লাইব্রেরিয়ান অথবা যারা স্কুলের ক্লার্ক, সেই ধরনের চাকরিগুলো বেরোচ্ছে। তো বিভিন্ন ধরনের চাকরির বিভিন্ন ধরনের ভ্যারাইটি রয়েছে মার্কেটে এখন বর্তমান, এবং জানতে হবে কোনটা তোমার জন্য স্পেসিফিক। তার জন্য সেটা প্রথম জানা, এবং জানার পর যদি কোনো বাধা আসছে সেই বাধাগুলো কাটাবার চেষ্টা করো। কৌশিক অমাবস্যা গোটা বছরের 12 থেকে 13টা যে অমাবস্যা পাই তার মধ্যে সব থেকে স্ট্রং, কারণ এই সময়টাতে বামদেব কিন্তু সিদ্ধি লাভ করেছিলেন। সিদ্ধি লাভ করার অর্থ হচ্ছে এই সময়টাতে আমরা একটা পাওয়ার পাই, যে পাওয়ারটা যে মানুষ এই সময় প্রতিবিধান করেন, আমরা বলি না যে প্রতিকার করান কাজ পাবেন, এই সময় কাজ পাবেন না, সেই প্রতিকার কথা বলবে। কারণ খুব ইনস্ট্যান্ট এবং ইমিডিয়েট, যেটা মানুষ চাইছে আমি প্যারাসিটামল খাবো আর আমার আধ ঘন্টা বাদে জ্বরটা চলে যাবে, জাস্ট লাইক দ্যাট, কি এই সময়টা প্রতিকার এভাবে কাজ করে। সুতরাং প্রতিকারটা যদি লাগে আগে দেখান, বিবেচনা করান, তারপর প্রতিকার করান। পরিশেষ জায়গাটা হচ্ছে গিয়ে ফিনান্স। একদম ফিনান্সের ব্যাপারটা হচ্ছে যে তুমি তো অবশ্য বললে যে দেখো, ব্যবসা আমি একটা নতুন শুরু করব, সেটা নিশ্চয়ই ভাদ্র মাসে করবো না, একদমই সেটা বোধহয় আশ্বিন মাসেও করবো না, পুজোর সময় যদি দেবী পক্ষে করা যায়, হ্যাঁ, আর কার্তিক মাসে করা যেতে পারে, তাহলে ওই ভাদ্রের কটা দিন বাদ দিয়ে, মানে 10 তারিখ হয়ে যাওয়া মানে তো ওদিকে প্রায় 20 তারিখ ভাদ্র মাসের, তো বাকি জায়গায় নতুন ব্যবসা বা যে ব্যবসা চলছে না, মার খাচ্ছে, তাহলে কি ব্যবসাটা বেচে দেবো? তাহলে কি এই ব্যবসাটার ক্যাপিটালটা নিয়ে অন্য কিছু করব? এরকম নানান ধরনের কারণ পরিষ্কার ব্যাপারটা হচ্ছে সেলেবিলিটি। আজকে যদি একটা খাবারের দোকানে বিক্রি কমে যায় তাহলে চিন্তার ব্যাপার, একদম। আজকে যদি ওষুধের দোকানের বিক্রি কমে যায় তাহলে সেটা আরও চিন্তার ব্যাপার। তাহলে মানুষ কি করছে? তারা ওষুধও খাচ্ছে না, তাদের কাছে এতই পয়সার অভাব। সেখান থেকে তুমি যদি এক লাইনে একটু বলো। একদমই তাই। এই যে জায়গাটা যেটা দাদা বললেন যে আমরা ব্যবসা আদৌ আমি ব্যবসাটা রাখবো না, বেচে দেবো, আমার হয়তো পূর্বপুরুষের ব্যবসা, কিন্তু দেখতে হবে সাবজেক্টটা, আপনি বর্তমান যে সাবজেক্ট নিয়ে ব্যবসা করছেন সেই সাবজেক্টটা আপনার সঙ্গে যাচ্ছে কিনা। আপনি হয়তো লিকুইড ব্যবসা করছেন, আপনি হয়তো মেডিসিনের দোকান করছেন, ওয়াইন শপ করছেন, জলের ফ্যাক্টরি করেছেন, আপনার চার্টে রয়েছে সলিড বিজনেস, আপনার কি করে লিকুইডটা চলবে? সুতরাং ব্যবসার জায়গা রয়েছে, আমার কাছে ফান্ড রয়েছে, আমি ব্যবসায় নেমে গেলাম, ব্যবসা কিন্তু উন্নতি করবে না। প্রথমত প্রেডিকশন জানতে হবে কোন সাবজেক্টের ওপর ব্যবসা করলে আপনি সফলতা পাবেন, তারপর তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক সময় জ্যোতিষীর কথা শুনে, জ্যোতিষীর মতে আপনার সঠিক সময়টা শুনে ব্যবসা শুরু করুন, সফলতা কিন্তু আপনার হাতের মুঠোয়। আজকের মতো শেষ করতে হচ্ছে, সামনের শনিবার দিন ঠিক 12টার সময় আমাদের ফিরে আসেন। নমস্কার।